এত এত ভাবনা ভাবতে ভাবতে এক প্লেট খাবার সে অনায়াসেই খেয়ে নিল। প্লেটের ভাত শেষ হতেই আবার ভাত নিল দীপ। তাতে ছোট মাছের ঝোল নিয়ে মাখতে নিতেই সম্বিত ফিরল অর্পণার। দ্রুত বাধা দিয়ে বলল, এই না না না, আর খাবো না। আল্লাহ, কি করছে এই লোক! দীপ ছাড়ুন, আমি আর খেতে পারবো না, ভাই মাফ করুন। এসব অর্পণার মুখে ভাই ডাক শুনে রাগ হলো দীপের। ভাতের লোকমা তুলে দিয়ে বলল, আম নট ইউর ব্রাদার, ওকে? ডাকার হলে হাজবেন্ড ডাকবে, নয়তো শুধু নাম ধরে ডাকবে। এইসব ভাই ডাকাটাকে আমি পছন্দ করি না। আর সবচেয়ে বড় কথা, হাজবেন্ডকে ভাই ডাকলে আল্লাহ নারাজ হন। সুতরাং একটু শুধরে নাও। যাই হোক, আগে কি খেতে না খেতে সেসব আমি দেখতে যাব না। আমি সেটাই দেখব যে এটা খেলে আমার বউ সুস্থ সবল থাকবে। নাও, হা করো। খেয়ে নিল অর্পণা। যে তার আশঙ্কা না থাকলে অযথা লড়াই করে লাভ নেই। খাওয়ানো শেষ হলে হাত ধুয়ে অর্পণার মুখ মুছিয়ে দিল দীপ। পরপর একজন মেয়েডকে ডেকে জুঠার প্লেটগুলো নিয়ে যেতে বলল। মেইড এসে সেসব নিয়ে যেতেই অর্পণার কোলে মাথা রেখে সোফায় শুয়ে পড়ল দীপ। হকচকিয়ে গেল অর্পণা। অবাক কণ্ঠে জানতে চাইল, কি হচ্ছে? সরুন তো, ভালো লাগছে না, জাস্ট বিরক্তিকর। পরপর তার থেকেও অধিক শান্ত এবং গম্ভীর কণ্ঠে বলল, ভালো লাগছে না, তাই না? আমার উপস্থিতি তোমাকে বিরক্ত করছে। আচ্ছা, আর বিরক্ত করবো না, যাও। বলতে বলতে উঠে বারান্দার দিকে চলে গেল। দীপের কাণ্ডে থতমত খেল অর্পণা। এই লোক তার সাথে রাগ করছে? মানে অসুস্থতার সময় যেমন কাছে না গেলে গাল ফুলিয়ে রাখতো, তেমন করে এখনো গাল ফুলালো? এখন অর্পণার কি করণীয়? আগের মতো কাছে গিয়ে আদর করে রাগ ভাঙানো? না, কখনোই এসব করবে না সে। আগে আর এখনের মাঝে বড্ড তফাৎ। আগে তো ওসব পারু করত, এখন তো আর সে পারু নয়। তাই এসব করার তাড়া নেই। রাগ হয়েছে, মিটে যাবে। না মিটলে হয়তো ছেড়ে দিবে। ছেড়েই দিক, থাকার ইচ্ছা নেই অর্পণার। ভাবতে ভাবতে কুশন জড়িয়ে সোফায় গা এলিয়ে দিল অর্পণা। ঠিক আধ ঘন্টার মাথায় রুমের দরজায় নক করলো কেউ। অর্পণা সেদিক পানে তাকাতেই পড়শি উকি দিয়ে বলল, ভাবি, সানাই আপু এসেছে, ভিতরে আসবো? অর্পণা জানে না সানায়া কে। তবে দীপ তখন বলেছিল একটা মেয়ে আসবে, তাই মাথা ঝাঁকিয়ে সায় দিল। তড়িঘড়ি করে রুমে এলো পড়শি। এসেই ধপ করে অর্পণার পাশে বসে পড়ল। সাথে সাথে মাথাও এলিয়ে দিল অর্পণার কাঁধে। না চাইতেও হেসে ফেলল অর্পণা। এই মেয়েটা চঞ্চল, একদম ছোট্ট অর্পণার মতো। যখন সে তার মাম্মা পাপার সাথে থাকতো, খুব সুখে ছিল তখনকার মতো। সানায়া নামক মেয়েটি ধীরে ধীরে রুমে আসলে অর্পণা তাকে বসতে বলল। রুমে কেউ এসেছে বুঝতে পেরে বারান্দা থেকে রুমে এলো দীপ। পড়শিকে অর্পণার কাঁধে মাথা এলিয়ে থাকতে দেখে ক্ষিপ্ত দৃষ্টিতে অর্পণা তাকালো। সে একটু কোলে মাথা রেখেছিল বলে কত কথা শোনালো, আর এখন যে পড়শি ওর কাঁধে মাথা রাখলো, তাতে কিছু না। সব সময় বউটা ওর সাথেই এমন করে যেন দীপ তার সৎ জামাই। দীপকে এভাবে তাকাতে দেখে অন্যদিকে মুখ ঘুরালো অর্পণা। হিংসুটে মির্জা। আগে মেধাকে হিংসা করত, আর এখন পড়শিকে হিংসা করছে। এত হিংসা আসে কোত্থেকে ভাই? হুম? ভালো তো বাসে না, আবার হিংসা করে। করলে করুক, তাতে অর্পণার কি? বউয়ের মুখ ফিরানো দেখে আরও গাল ফুলালো দীপ। বউটা তাকে বেহিসাবি ইগনোর করছে। এতটা ইগনোর সে কখনোই প্রাপ্য নয়। দীপের ভাবনার মাঝে সানায়া নামক মেয়েটি অর্পণার উদ্দেশ্যে বলল। চুলে কি কাট দিবেন ভাবি? দীপ এগিয়ে এসে সানায়ার উদ্দেশ্যে বলল। ওর সাথে নয়, আমার সাথে কথা বলুন। ও এসব বোঝে না। সানায়া সাই জানিয়ে বলল। জি ভাইয়া, বলুন। দীপ হাতে থাকা ফোনটা পকেটে ঢুকিয়ে একটু ভাবুক হয়ে বলল। ওই যে একটা কাট থাকে না, মাথার উপর থেকে চুল একটু একটু করে কাটতে কাটতে একদম নিচ পর্যন্ত কাটে। চুল লম্বা থাকে তবে পাতলা হয়ে যায়, সেই কাটটা দিয়ে দিন। দীপের বলা কাঠটা সহজেই ক্যাচ করে নিল পড়শি। অর্পণার চুলে হাত বোলাতে বোলাতে উৎফুল্ল কণ্ঠে বলল। ও, বাটারফ্লাই কাট। হুম, ভাবি, তোমার চুলে এই কাট দিলে খুব সুন্দর হবে, তোমাকে একদম প্রিটি গার্ল লাগবে। অর্পণা বিনিময়ে মিষ্টি করে হাসল, কিন্তু মনে মনে হালকা সন্দেহ হলো। এই লোক এই কাঠ কই থেকে শিখল?
পারুপু তো জীবনেও চুলে কাট দিত না, আর সে তো কোনো রকম চুলের আগা কেটে দিত যেন অতিরিক্ত বড় না হয়। তাহলে উনি এই কাট থেকে শিখলেন। নিশ্চিত এই কদিনে ভালোই মেয়েদের দিকে তাকানো হয়েছে, নয়তো দেখার তো কথা না। ভেবেই রাগ হলো অর্পণার। সে পড়শির উদ্দেশ্যে বলল, পড়শি, অন্য কোনো কাট সিলেক্ট করো, আমি এইভাবে চুল কাটবো না। অর্পণার নাকচে আরও ক্ষিপ্ত হলো দীপ। রাগী কণ্ঠে বলল, আমি একটু অফিসে যাব, ফিরতে ফিরতে রাত হবে। এসে যেন আমার পছন্দসই চুল দেখতে পাই। আর পড়শি, ভাবের খেয়াল রাখবে। দুপুরে ওকে খাওয়ানোর দায়িত্ব তোমার। একটু পরপর ঠান্ডা শরবত পাঠাতে বলবে। না থাক, আমি আম্মুকে বলে যাব। তোমরা তোমাদের কাজ করো। বলতে বলতে হেঁটে ওয়াশরুমে ঢুকে গেল দীপ। অন্যদিকে তাকিয়ে থাকলেও দীপের পুরোটা কথা মনোযোগ দিয়েই শুনেছে অর্পণা। এমনিতে বাটারফ্লাই কাট কোনটা সেটা অর্পণা জানে না। কখনো তো নিজেকে তেমন করে সাজানো হয়নি, বরং জীবনে এমন কেউ ছিলও না যার জন্য সাজবে। ওর ভাবনার মাঝে পড়শি অর্পণার গলা জড়িয়ে বলল, ও ভাবি, ভাবি গো, চলো না। আমি, তুমি আর মেধাপু মিলে বাটারফ্লাই কাট দিই। তুমি অনুমতি দিলে আমি মেধাপুকে ডেকে আনবো। চলো না, চলো না, একটু রাজি হও। আমরা তিনজন একই কাট দিয়ে চুলের ছবি তুলে এফবিতে স্টোরি দিব। প্লিজ প্লিজ। চঞ্চল পড়শির অনুরোধ ফেলতে পারল না অর্পণা। মাথা ঝাঁকিয়ে সাই জানাতেই পড়শি দৌড়ে গেল মেধাকে ডেকে আনার উদ্দেশ্যে। পড়শি যেতেই সানায়ার সাথে করে আনা প্রোডাক্টগুলো ব্যাগ থেকে নামাতে লাগলো। সানায়া এর আগেও মির্জাবাড়িতে বহুবার এসেছে। এই বাড়ির মেয়ে বউদের চুল কাটা কিংবা অন্যান্য পার্লার ট্রিটমেন্টের জন্য বরাবর সানায়াদের পার্লার থেকে লোক আনা হয়। তাই অর্পণা ব্যতীত পরিবারের সকলের সাথেই তার ভালো সখ্যতা আছে। এই তো ঘণ্টাখানিক আগেই দীপ সানায়ার আম্মুকে কল করে চুল কাটার জন্য বুকিং দিল। সানায়া সব কিছু রেডি করতে করতে মেধাকে টেনে রুমে নিয়ে এলো পড়শি। মেধা কিছুটা নার্ভাস, সেই সাথে অর্পণার সাথে হালকা রেগে আছে, তাই সহজ হতে পারছে না। অর্পণা জানে মেধা তার উপর রেগে আছে, তাই উঠে গিয়ে চেঁচে পড়ে মেধাকে টেনে এনে নিজের পাশে বসিয়ে দিল। পরপর মেধাকে পর্যবেক্ষণ করে মুচকি হেসে বলল, বিয়ে না করলেও বাসর তো ঠিকই করেছো। লজ্জা পেল মেধা, দু হাতে মুখ ঢেকে বলল, ইস, লজ্জা দিও না। অর্পণা মেধার মুখ থেকে হাত সরিয়ে বলল, কই দেখি কতটা লজ্জা পাচ্ছে আমাদের মেধা রানী। আরও লজ্জা পেল মেধা। অর্পণার কাঁধে মুখ লুকিয়ে বলল, এই না না, প্লিজ। মেধার কাণ্ডে হালকা শব্দ করে হাসল অর্পণা। মেধার মাথাটা টেনে বারবার মুখ দেখতে চাচ্ছে, কিন্তু মেধা দেখাতে নারাজ। ওদের খুনসুটির মাঝে দীপ ওয়াশরুম থেকে বেরিয়ে ফাইল সেলফ থেকে কয়েকটা ফাইল নিয়ে বেরিয়ে গেল। যাবার আগে খুব সন্তর্পণে বউটাকে একবার দেখে নিল। না, বউ তাকে মনোযোগের কাতারেই রাখেনি। ভিতরটা হাঁসফাঁস লাগলো দীপের। সে এত সুন্দর পরিপাটি হয়ে বের হলো, বউটা একবার তার দিকে মনোযোগ দিতে পারত। বউয়ের মনোযোগ না পেয়ে চলে গেল দীপ। বড় ভাইয়া চলে যেতেই পড়শি মোবাইল বের করে গান ছাড়ল। তুই যতই বলা আমায় বোকা ভোলা, হায় হায় বোকা ভোলা, কাল হবে তুই আমার কোকা কোলা। গানের তালে স্লো কোমর দুলিয়ে চুল এদিক ওদিক করে লাফিয়ে ঝাঁপিয়ে নাচতে লাগলো পড়শি। ওর নাচ দেখে সানায়া হাসতে হাসতে শেষ। মেধা আর অর্পণার অবস্থাও তাই। হাসতে হাসতে অর্পণা ভুলেই গেল তার একাকিত্ব, যন্ত্রণা, অপূর্ণতা। গাড়ির ফ্রন্ট মিররে তাকিয়ে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকে পর্যবেক্ষণ করছে দীপ। কখনো চুল ব্যাকব্রাশ করছে, তো কখনো খোঁচা খোঁচা দাড়িতে হাত বোলাচ্ছে, আবার কখনো কখনো শার্টের কলার ঠিকঠাক করছে। সব সময় শার্টের 3টে বোতাম খোলা রাখলেও আজকে সুন্দর করে বুকের 2টো বোতাম বাদে বাকি সবগুলোই লাগিয়ে নিয়েছে। তবুও তার কেমন যেন কমতি কমতি মনে হচ্ছে। বিহান ড্রাইভ করতে করতে একবার দীপের দিকে তাকালো। ওকে এরকম উসখুস করতে দেখে ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করলো, জোহান, কি হয়েছে তোর? এরকম উসখুস করছিস কেন ভাই? দীপ মিরর থেকে চোখ ঘুরিয়ে বিহানের দিকে তাকিয়ে সন্দেহী কণ্ঠে জিজ্ঞেস করলো, তথাকথিত আছে দীপ মির্জার চোখ নাকি হিপনোটাইজ করার ক্ষমতা রাখে।
ইদানিং সেই কথাটাকে মিথ্যে মনে হচ্ছে। বিহান চোখ ছোট ছোট করে জানতে চাইল। হঠাৎ এমন কথা? দীপ আবারও আয়না দেখতে দেখতে বলল। আমার কিছু প্রশ্নের উত্তর দে তো বিহান। কি প্রশ্ন? আমার চোখের সৌন্দর্য কমে গিয়েছে? একদমই না, এখন আরো আকর্ষণীয় লাগে। সম্ভবত তোর অসুস্থতার ফলে ধূসর রংটা আরো গাঢ় হয়েছে। তাহলে কি হেয়ার কাটটা চেঞ্জ করতে হবে? না, একদম পারফেক্ট লাগছে। দাড়ির শেপটা? পারফেক্ট, 100-তে 1000। দীপ হতাশ হলো, হতাশ ভরা কণ্ঠে বলল। তাহলে অর্পণা আকর্ষিত হয় না কেন? দীপের কথা শুনে ক্রূর হাসল বিহান। যা ভাবিয়াছিল তাহাই সম্পাদন হইয়াছে। দীপ তাহলে বউয়ের সামনে নিজেকে সুন্দর প্রমাণ করতে চাচ্ছে। ভাবতেই আরও হাসি পাচ্ছে বিহানের। তবে সেই হাসিখানা চেপে রাখল। পরের দীপের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। কি হয়েছে, পুরোটা খুলে বল। দীপ হতাশ কণ্ঠে বলল। ভালোবাসা আর আকর্ষণ দুটো আলাদা জিনিস। আমি চাই অর্পণা আমার প্রতি আকর্ষিত হোক, আমার মাঝে আবদ্ধ থাকুক, কিন্তু সেটা হচ্ছে না। অর্পণা কোনো মতেই আমাকে মানতে পারছে না। দীপের হতাশে বিপরীতে বিহান শব্দ করে হাসল। এই ছেলে বউয়ের পাত্তা না পেয়ে নিজের ব্যক্তিত্ব হারাতে বসেছে। হাসতে হাসতে গান ধরল বিহান। বউ পাত্তা দিচ্ছে না, বউ সম্মান করছে না, আমার কাম ব্যাক হচ্ছে না, তুত্তুর তুত্তুর তু। আমার বাসর হচ্ছে না, ফিউচার প্ল্যানিং হচ্ছে না, কি করব জানি না, তুত্তুর তুত্তুর তু। মা বলেছে বিহানের পা ধোয়া পানি খা, বাবা বলেছে তুই কোনো কাজের না, বউ বলেছে তুই আমার লাইফ থেকে সরে যা। আমি কোথায় যাব বুঝতে পারি না। আমি এত সুন্দর হয়েও বউয়ের পাত্তা তো পাচ্ছি না। বিহানের ফালতু গান শুনে কলার চেপে আরও 4-5টা ঘষি বসালো দীপ। বিহান মার খেতে খেতে আরও জোরে জোরে গাইতে লাগলো। বউ পাত্তা দিচ্ছে না, বউ সম্মান, আল্লাহ গো মেরে ফেললো, ছাড় জোহান, অ্যাক্সিডেন্ট হবে, ছাড় শালা, ওরে আল্লাহ, উফ, মাফ কর, আর বলবো না। জোহানের বাচ্চা ছাড়, নয়তো বাড়ি গিয়ে বড় আব্বুর কাছে নালিশ করব। আল্লাহ বাঁচাও, ওমা। লাইব্রেরির উদ্দেশ্যে হেঁটে যাচ্ছে ইরা আর রাত্রি। তাদের মূল আলোচনা অর্পণাকে ঘিরে। তারা কখনোই ভাবতে পারেনি দীপ এমন একটা কাজ করবে। হয়তো ভেবেছিল অর্পণাকে চলে যেতে দিবে, কিন্তু আটকে দিল। এমনভাবে আটকালো, বিষয়টা একদমই কল্পনাতীত। মাঝে মধ্যে বিষয়টা নিয়ে খুশি হচ্ছে দুজন, পরক্ষণেই দীপ চরিত্রটা নিয়ে বড্ড ভয় হচ্ছে। এতগুলো দিনে দীপের সম্পর্কে যতটা শুনেছে তাতে সবারই মিশ্র অনুভূতি হয়েছে। আদৌ পর্যন্ত দীপ মির্জার চরিত্রটাকে এক জায়গায় স্থির করা যায়নি। কখনো মনে হয় দীপ অর্পণাকে ভালোবাসে এবং মারাত্মক হারে ভালোবাসে। আবার কখনো মনে হয় শুধু দায়িত্বের খাতিরে অর্পণাকে কাছে রাখতে চাইছে, এর বেশি কিছুই না। কখনো তাকে খুবই গম্ভীর মনে হয়, আবার কখনো বাচ্চা সুলভ। কখনো মারমুখ, আবার কখনো শান্ত। কখনো গোছালো, আবার কখনো চরম অগোছালো। রিপিট, কখনো গোছালো, আবার কখনো চরম অগোছালো। এত এত ক্যারেক্টার একা একা বহন করছে একজন লোক। তাহলে তার আসল ক্যারেক্টার কোনটা? সে কি খুব রাগী নাকি শান্ত, ভদ্র নাকি অভদ্র, দায়িত্বশীল নাকি দায়িত্বহীন, প্রেমিক নাকি অপ্রেমিক? সে কি হাজব্যান্ড হওয়ার যোগ্য, নাকি প্রেমিক অপ্রেমিক হয়ে সারা জীবন কাটিয়ে দিবে? সেদিক থেকে দেখতে গেলে অবশ্য দীপের খাঁটি প্রেমিক হওয়া উচিত, নয়তো অর্পণাকে পাবে না। দায়িত্ব কিংবা হাজব্যান্ডের অধিকার খাটাতে গেলে অর্পণা মানবে বলে মনে হয় না। দীপ মির্জার চরিত্রটা বুঝতে হবে, একটা জায়গায় স্থির করতে হবে। সে কি চাইছে, কি করছে, কেন করছে, তার উত্তর খুঁজতে হবে। এমনি এমনি তো আর জীবন চালানো যায় না। কেউ ভালোবাসলো না অথচ জোর করে কাছে রাখতে চাইছে। বিষয়টা ডিফিকাল্ট, ভাবাচ্ছে দুজনকেই। দুজনের এই গভীর আলোচনার ইতি ঘটল লাইব্রেরির ভিতরে ঢুকে। ক্লাস চলাকালীন লাইব্রেরিতে তেমন কেউ থাকে না, তাই আপাতত লাইব্রেরি ফাঁকা। ভিতরে ঢুকতেই রাত্রি ইরার উদ্দেশ্যে বলল। কি বই নিবি? নাম বল, খুঁজে দিচ্ছি। ইরা কিছুটা ভাবুক হলো,
তারপর এদিক ওদিক তাকিয়ে বলল, দোস্ত, তার আগে তুই একটু লাইব্রেরিয়ানের সাথে গিয়ে কথা বলাই, আমি না হয় বই খুঁজে নিচ্ছি। ইরার কথাই সায় জানালো রাত্রি। ধীর পায়ে এগিয়ে গেল লাইব্রেরিয়ার কাছে। বইয়ের সেলফ প্রথম দিকে সাজানো থাকলেও লাইব্রেরিয়ানকে পেতে হলে ভেতরের দিকে যেতে হয়। রাত্রি ভিতরে গিয়ে দেখল লাইব্রেরিয়ান নেই, তাই ফিরে আসতে নিবে তখনই ওর হাত টেনে ধরল কেউ। পরপরই একটা ঝটকা লাগলো, আর খেই হারিয়ে অরুণের বুকে হুমড়ি খেয়ে পড়ল রাত্রি। সেভাবেই সময় গড়ালো কিছুটা। অরুণ রাত্রিকে শক্ত করে নিজের সাথে আটকে রেখেছে, আর রাত্রিও সব ভুলে অরুণের সাথে মিশে রয়েছে। তবে যখন সবটা বুঝতে পারল আর নিজের মনের টানাপোড়েনটা মস্তিষ্কে হানা দিল, তৎক্ষণাৎ অরুণকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল। চমকে গেল অরুণ, তবে তা প্রকাশ করল না, বরং রাত্রির বাহু চেপে আবারও কাছে নিয়ে এলো। কপালে ওষ্ঠ ছোঁয়াতে নিতেই আবারও ধাক্কা মারল রাত্রি। বারবার এমন হওয়ায় ধমকে উঠল অরুণ। এই কি হয়েছে তোর? আমার সাথে এমন করছিস কেন? দুদিন পর পর কি নাটক শুরু করে দিস তুই? নাটকবাজ একটা। রাত্রি ঢোক গিলে শান্ত স্বরেই বলল, আমার থেকে দূরে থাক, আমার এইসব ভালো লাগছে না। কথাটা কানেই তুলল না অরুণ। সে আবারও রাত্রিকে কাছে টেনে নিল, গাল আঁকড়ে ধরে শুধালো, কি ভালো লাগছে না বল? কি অপরাধ করেছি আমি? আমাকে এত ইগনোর করছিস কেন রাত? আমরা না পরশুদিন একে অপরকে জড়িয়ে ধরলাম? রাত্রি গাল থেকে অরুণের হাত সরিয়ে দিয়ে বলল, তাতে কি, জড়িয়ে ধরতে দিয়েছি বলে প্রতিদিন ধরতে হবে? তুই এভাবে হুটহাট কাছে আসবি নরুন, বিরক্ত লাগে, গা ঘিন ঘিন করে। কথাটা শেষ করতে দেরি রাত্রির চোয়াল চেপে ধরতে দেরি করল না অরুণ। শরীরের সর্বশক্তি দিয়ে রাত্রিকে নিজের সাথে মিশিয়ে নিয়ে হিসহিস করে বলল, আমার স্পর্শ তোর গা ঘিনঘিন করে? বিরক্ত লাগে? ওকে, লাগলে লাগো। তোকে আমি স্পর্শ করবো, তাও আরো গভীরভাবে। পারলে ঠেকা। সেকেন্ডের গতিতে রাত্রির ওষ্ঠযুগল আয়ত্তে নিয়ে নিল অরুণ। বিষয়টা জোর জবরদস্তি ছিল, যেখানে রাত্রির কোনো সাই ছিল না। রাত্রি কাঁদছে, ছাড়া পেতে চাইছে, কিন্তু বলিষ্ঠবান অরুণের সাথে পেরে উঠল না। রাত্রি ভাবতেও পারেনি অরুণ এতটা উগ্র হবে, এতটা বাজে আচরণ করবে। মনে জমে থাকা সব ভালোবাসা ঘৃণায় রূপ নিল। ছাড়া পাওয়ার জন্য অরুণের বুকে আঘাত করতে নিলে অরুণ আরও শক্ত করে চেপে ধরল ওকে। হাল ছেড়ে দিল রাত্রি। ভালোবাসার মানুষটা যখন যত্ন সহকারে বিশ্বাস ভরসা ভাঙতে চায়, তখন আর কিছু বলার থাকে না। রাত্রিকে পাথর বনে যেতে দেখে ছেড়ে দিল অরুণ। কপালে কপাল ঠেকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলল, সরি সরি রাত, কথাটা শেষ করার আগেই ঠাস করে চড় পড়ল অরুণের গালে। অরুণ অবাক চোখে রাত্রির দিকে তাকালো। এমন নয় রাত্রি ওকে আগে মারেনি, মেরেছে, বহুবার মেরেছে, কিন্তু সেই মারে ঘৃণা ছিল না। আজকের মারে তীব্র ঘৃণা প্রকাশ পেল। রাত্রি অরুণের শার্টের কলার খামচে ধরে ফুঁসে উঠে বলল, তুই একটা নিচ, তোর গায়ের রঙের মতো কুচ্ছিত তোর ভেতরটা। আমাকে প্রস্টিটিউট মনে হয় তোর? নোংরামি করে ছেড়ে যাওয়াটা ছাড়া তোরা ছেলেরা আর কি পারিস, জানোয়ার সব। রাত্রির বলা সবগুলো কথার মাঝে সবচেয়ে বেশি দাগ কাটলো গায়ের রং নিয়ে বলা কথাটা। অরুণ তাচ্ছিল্য হাসল, নিজের গালে হাত ছুঁয়ে বলল, আমার গায়ের রঙে প্রবলেম তোর, এটা আগে দেখিসনি? ওর তো শুরু থেকেই শ্যামলা। যখন তোর সাথে প্রথম দেখা হয়েছিল তখন থেকেই শ্যামলা। তাহলে এত নাটক কেন করলে? কেন আমার সাথে অভিমান অভিমান খেলা খেললে? কেন কাছে এলে থমকে যেতে? কেন আমার স্পর্শ অনুভব করার নাটক করতিস? মায়া মায়া চোখে আমার দিকে কেন তাকাতি রাত? আমরা ছেলেরা খারাপ, আর তোরা যে দিনের পর দিন ভালোবাসার লোভ দেখিয়ে কাছে যাওয়ার সুযোগ করে দিস, সেটা খারাপ নয়। তুই প্রশ্রয় না দিলে আমি তোর কাছে আসতাম, তোর চোখে ভালোবাসার ভাষা খুঁজতাম। বল, অ্যান্সার মি রাত। ধমক শুনে কেঁপে উঠল রাত্রি। ভেজা ভেজা পল্লব ঝাপটে অরুণের দিকে তাকিয়ে বলল, প্রতিশ্রুতি দিয়েছি আর দিতে চাই না, আমার থেকে দূরে থাকবে। ফ্রেন্ড আছিস, ফ্রেন্ডের মতো বিহেভ করবি। এখন থেকে মাথায় রাখবি, তোর আর আমার মাঝে কিচ্ছু নেই, বন্ধুত্বের বাইরে। আই থিঙ্ক
অরুণ এবার বেশরম হলো। গায়ের রং নিয়ে করা সকল অপমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে আবারও রাত্রির গাল ছুল। কপালে জোর জবরদস্তির স্বরূপ ওষ্ঠ ছুঁয়ে কাতর স্বরে বলল, রাত, লুক এট মি জান। আমি ততটাও শ্যামলা নই। তোর আর আমার গায়ের রঙের অনেক তফাৎ থাকলেও আমার গায়ের রং খুব একটা খারাপ না, সোনা। আমি তো চাইলেই গায়ের রং পাল্টাতে পারবো না রে, কিন্তু ভালোবাসতে পারবো। আমি তোকে অনেক ভালোবাসবো। পৃথিবীতে যত রকমের ভালোবাসা হয় সব তোর পায়ের কাছে এনে ফেলবো রাত। তাও ছেড়ে যাস না। আমার ভালোবাসাটাকে অপমান করিস না। তুই আমায় ঠকালে ভালোবাসা থেকে বিশ্বাস উঠে যাবে। ঠকাস না এভাবে। অরুণের চোখে পানি চিকচিক করছে। রাতের বুকটা মুচড়ে উঠল। ছেলেটা এত কাতর হচ্ছে কেন? তাদের তো ভালোবাসাবাসির সম্পর্ক এখনো তৈরি হয়নি, এতেই এতটা কষ্ট পাচ্ছে। যখন ভালোবাসতে বাসতে অনেক দূরে পৌঁছে যাবে, তখন সত্যিটা জানলে হাজার গুণ বেশি কষ্ট পাবে। হয়তো রাতকে ঘৃণা করবে, চরম ঘৃণা। এখনকার এই ঘৃণা থেকে তখনকার ঘৃণাটা বেশি কষ্ট দিবে রাতকে। তাই এই সম্পর্কে আগানোই যাবে না। যেই সম্পর্কের ভবিষ্যৎ নেই, সেই সম্পর্ক শুরু করার কোনো মানেই হয় না। বুকে এক রাশ বেদনা চাপা রেখে কাট গলায় বলল রাত্রি, লাগবে না তোর ভালোবাসা, প্লিজ। আমাকে আমার মতো থাকতে দে। তোর আচরণগুলো আমাকে বিরক্ত করছে। তুই এভাবে বিরক্ত করলে দেখবি আমি টিসি নিয়ে এখান থেকে চলে যাব, আর ভার্সিটি আসবো না। তখন নিশ্চয়ই খুশি হবি। অরুণের ভিতরটা জ্বলে যাচ্ছে। রাত্রি 2 দিন ধরে তাকে ইগনোর করছে, আঘাত করার জন্য যা খুশি বলে যাচ্ছে। প্রতিটি কথায় বড্ড আঘাত পেয়েছে সে, কিন্তু বহু প্রচেষ্টায় নিজেকে সামলে রেখেছে। ভেবেছিল রাত্রি বোধহয় কোনো কারণে রাগ করেছে, অথচ এখন দেখছে সেসব কিছুই না। যত সমস্যা সবটা তার গায়ের রং নিয়ে। অরুণ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তাচ্ছিল্য হেসে বলল, খেলে দিলি রাত। আমার জীবন, আমার ইমোশন, আমার ভালোবাসা নিয়ে একটা বিরাট গেম খেলে দিলি। আমি তোকে মাফ করবো না রে। ইহ জন্মে, পরের জন্মে, কোনো জন্মে তোকে ক্ষমা করবো না। এই রূপ নিয়ে খুব দ্যামাক না তোর? আমাকে তোর অযোগ্য মনে হয়। দিব্যি তোর থেকে হাজার গুণ সুন্দরীকে বিয়ে করবো আমি, তাও খুব শীঘ্রই, দেখে নিস। কথাটা বলে হালকা ধাক্কায় রাত্রিকে দূরে সরিয়ে দিয়ে বাহিরের দিকে চলে গেল অরুণ। অরুণ যেতেই ওড়না দিয়ে মুখ চেপে ধরে ফুঁপিয়ে উঠল রাত্রি। অরুণ কত অবলীলায় বলে গেল সে রাত্রির থেকেও সুন্দর মেয়ে বিয়ে করবে। কেন বলল এটা? কই, আদ্রিয়ান স্যারকে তো অর্পণা কত অবহেলা করলো। তিনি তো কখনোই বলেননি অন্য মেয়েকে বিয়ে করবে কিংবা ভালোবাসবে। আরও বলেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অর্পণার ভালোবাসার কাঙাল হয়ে থাকবেন তিনি। অরুণও তো পারত ওকে একটু আশ্বাস দিতে, কিন্তু দিল না। এতটা নড়বড়ে ভালোবাসা নিয়ে রাত্রির অস্তিত্ব সম্পর্কে জেনে কখনো স্থির থাকবে না অরুণ, ঠিকই ছেড়ে যাবে। তাই এই সম্পর্কটা এখানে বিরতি নিক। বুক সেলফের অপর পাশ থেকে পায়ের শব্দ আসতেই রাত্রি ওড়না দিয়ে চোখ মুছে সামনের দিকে এগিয়ে গেল। কিছুটা পথ এগুতেই পল্লবকে দেখতে পেল। রাত্রির কান্না ভেজা কানন দেখে চোখ ছোট ছোট করে তাকালো পল্লব। এগিয়ে গিয়ে মাথায় মৃদু চাটি মেরে বলল, মনের দগ্ধতা লুকিয়ে শব্দ করে হাসল রাত্রি। পল্লবের কাঁধে চাপড় মারতে নিতেই পল্লব রাত্রির মাথায় হাত রেখে বলল। এ পর্যায়ে কিছুটা উদাস হলো রাত্রি। তপ্ত শ্বাস ফেলে বলল, চাইলেই সব মিটমাট করা যায় না রে। সাজিয়ে গুছিয়ে পরিপাটি করা হয় না। হোয়াট এভার, আমি আমাদের সম্পর্কটা এগোতে চাই না। এখানে মোট কারণটা পার্সোনাল, আর পার্সোনাল বিষয় আঁকা করো। রাত্রিকে বলতে না দিয়েই পল্লবী বাকিটা বলল। বলতে বলতে রাত্রি মাথায় ধরে টানতে টানতে সামনের দিকে হাঁটা ধরল পল্লব। ওর কাণ্ডে হেসে ফেলল রাত্রি। হাসি দমিয়ে আবারও উদাস কণ্ঠে বলল, এই ক্ষেত্রে বেশ উপকারী করেছে অর্পণা। তার পার্সোনাল লাইফের সম্পর্কে জানতে দেবে না বলে রুলস তৈরি করে আমাদের অনেককেই বাঁচিয়ে দিল। কথার বিপরীতে পল্লব আর কিছুই বলল না। লাইব্রেরির বাহিরে আসতেই ইরা আর অরুণকে দেখতে পেল। তারা কি নিয়ে যেন আলোচনা করছে। রাত্রিকে পল্লবের সাথে আসতে দেখে চোখ তুলে তাকালো অরুণ। সহসা অরুণ আর রাত্রির চোখাচোখি হলো। দুজনার চোখেই বেদনা।
একজন পরিস্থিতির কারণে কষ্ট পাচ্ছে, আরেকজনকে ইচ্ছে করে কষ্ট দেয়া হচ্ছে। ফ্রেন্ড সার্কেলে ছেড়ে না যাবার রুলস থাকায় যতই ঝামেলা হোক, ছেড়ে যাওয়াটা বোধহয় কোনোদিনই হবে না। অগত্যায় চারজন হাঁটা দিল ক্যাম্পাসের উদ্দেশ্যে। সবাই যখন হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছিল, তখন ধীরে ধীরে কিছুটা পিছিয়ে গেল পল্লব। শুষ্ক ঠোঁটজোড়া চোখা করে শীষ বাজালো। পল্লবের শীষের শব্দ শুনে ফিরে তাকালো রাত্রি আর ইরা। ইরা ভ্রু উঁচিয়ে বলল, মেয়ে পটানো বাদেও আরেকটা গুণ আছে তোর, বেস্ট। চুলে ব্যাক ব্রাশ করে ঠোঁট বাঁকিয়ে হাসল পল্লব। ইরা ঠোঁট টিপে হেসে বলল, এভাবে হাসিস না মামা, ফেসে যাব, আমি কিন্তু খ্রিস্টান। ইরার কথায় শব্দ করে হাসল পল্লব। ইরাও হাসল, শুধু হাসল না রাত্রি আর অরুণ। অরুণের সাথে পথ চলতে খুব অস্বস্তি হচ্ছে রাত্রির। মনটা ভেঙে চলে দুর্বল হতে চাচ্ছে, তাই মাঝপথে দাঁড়িয়ে গিয়ে সবার উদ্দেশ্যে বলল। তোরা থাক, আড্ডা দে, আমি বাড়ি যাব। বলতে বলতে অনুমতি না নিয়েই সামনের দিকে চলে যেতে লাগলো। বিষয়টাতে অবাক হলো না ইরা। সে জানে রাত্রি কোনো কারণে অরুণকে ইগনোর করছে, আর সেই কারণটাই খুঁজে বের করতে হবে। অরুণ রাত্রি যাবার দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলল, কুৎসিত মানুষদের সাথে না থাকাই ভালো। থাকতে থাকতে হয়তো সে নিজেও কুৎসিত হয়ে যাবে। খুব একটা দূরে পৌঁছাতে পারেনি রাত্রি, যার ফলে অরুণের বলা কথাটা কানে এসে পৌঁছালো। সহসাই রাত্রির পদযুগল থমকে গেল। চোখের পানি বাঁধ মানল না, নাক টেনে বিড়বিড় করে পড়ল। এই মনে কি আছে, পারো যদি খুঁজে নাও। অরুণ তপ্ত শ্বাস ফেলে মলিন কণ্ঠে ঠোঁট নাড়িয়ে আওড়ালো, আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও। ডাইনিংয়ে খাবার বাড়ছিল মেধা। অর্পণা টুকটাক হেল্প করছে। সাথী বেগম আরিফকে নিয়ে বাপের বাড়ি গিয়েছেন। মেধার বড় মামুর শরীর নাকি খুব খারাপ। এদিকে রোমানা বেগমের শরীরেও বেশ জ্বর, তাই ওরা কাজের দায়িত্ব নিয়ে ওনাকে রুমে পাঠিয়ে দিয়েছেন। বাড়িতে দৌড়ঝাঁপ হুড়োহুড়ির কাজটা পড়শি ভালো মতো পারলেও রান্না করা খাবার বাড়া তার দ্বারা সম্ভব না। সেদিক থেকে দেখতে গেলে অর্পণা নিজেও এসব পারে না, তবে মানবতার খাতিরে মেধার পাছে পাছে থেকে হেল্প করছে। অর্পণা 3 কাপ চা আর 1 বাটি পপকর্ন নিয়ে সোফার কাছে গেল। মন দিয়ে গোপাল ভাঁড় দেখতে থাকা পড়শির সামনে পপকর্ন রেখে 3 শ্বশুরের সামনে গিয়ে দাঁড়ালো। সে কখনোই কাউকে চা কফি দেয়নি, দেওয়ার হলে পাপ্পাকে বিয়ার দিয়েছে। এখন চা দিতে বড্ড নার্ভাসনেস কাজ করছে। চা কীভাবে দেওয়া উচিত? হাতে দিবে নাকি টি টেবিলে রাখবে, নাকি বিয়ার যেভাবে চট করে রাখা হয় সেভাবেই রাখবে? অর্পণার গভীর ভাবনার মাঝে মাহিদ মির্জা চওড়া হেসে হাত এগিয়ে দিয়ে বললেন, দাও আম্মু, হতেই দাও। লজ্জা পেয়ে গেল অর্পণা। তার শ্বশুরটা কেমন যেন সব সময় ওকে বুঝে যায়, একদম পাপ্পার মতো। এ বাড়ির প্রতিটি সদস্যই খুব ভালো, সবার সাথে একটা সংসার হলে মন্দ হতো না। অর্পণা একে একে সবার হাতেই চায়ের কাপ ধরিয়ে দিল। শাহিন মির্জা চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, আরশাদকে কল করেছিলাম, বললাম মেয়ে যেহেতু আমাদের বাড়িতে, সেহেতু যেন একবার এসে দেখে যাই। এভাবে দূরে দূরে থাকাটা তো কোনো সমাধান নয়। ছেলে মেয়েতে সংসার সাজালে আমরা বাবা মা সব সময় খুশি। কিছুই বলেনি না তেমন, ও তো বরাবরই চাপা, ভেতরটা প্রকাশ করতে চায় না। ছেলে মেয়ে সুখে সংসার করলে আমরা বাবারা খুশি। পাপ্পার কথা বলায় একটু মনোযোগী হলো অর্পণা। মাহিদ মির্জা বললেন, তো কি জানালেন উনি? মাহিদ মির্জা সাই জানালেন, সাথে অর্পণার দিকে তাকিয়ে বললেন, যেদিন তোমার পাপ্পা আসবেন সেদিন তোমার ফ্রেন্ড আর ওই যে কে যেন একটা ছেলে কাজিন আছে, ওকেও ইনভাইট করো। সবাইকে একসাথে দেখলে ভালো লাগবে আমার। কি বলবে ভেবে পেল না অর্পণা। সে ভাবছে এখান থেকে চলে যাবে, আর তার শ্বশুররা ফর্মালিটিস মেনটেন করে তাদের সংসারটা গোছাতে চাচ্ছে। অর্পণা সবার সামনে টেক্স কথা বলতে পারলেও শ্বশুরদের সামনে পারে না, হয়তো ওনাদের করা স্নেহের কারণেই পারে না। অর্পণা ভদ্র মেয়ের মতো মাথা ঝাঁকালো। ওদের কথোপকথনের মাঝে বাড়িতে ঢুকলো দীপ আর বিহান। অর্পণাকে ঘোমটা মাথায় বাবা চাচাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে
দীপের বুকে কেমন যেন একটা অনুভূত হলো। বউটাকে একদম বউ বউ লাগছে। সে ভাবতে পারেনি এমন একটা অভাবনীয় রাত তার জীবনেও আসবে, যেখানে তার ঘাড় তেরা বউ সংসারী হয়ে সংসার করবে।